এবার আমরা যাব হলো আমাদের মেইন পয়েন্টে, সি শার্প ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ সি শার্প? বলেন। Programming language. It's a programming language. Good. Answer correct. আমিও তাই বলি। It's a programming language. Then the question is that what is language? যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান কমিউনিকেশন বারবার নরমাল যেটাই আমি এটাকে একটু অন্যভাবে ডিসক্রাইব করবো, আপনাদের কোনোটাই ভুল না, সবই কারেক্ট। একটু অন্যভাবে ডিসক্রাইব করবো, কারণ আমাদের কাছে একটা হিউমার আছে যে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, এটা শেখা যাবে না, এটা মার্কেট ভালো, একটু অমুক, ঠিক আছে? আসলে এই জিনিসটাকে আমি দূর করার জন্য আমি একটু অন্যভাবে কথাটা বলবো। ল্যাঙ্গুয়েজ, আমি যদি ল্যাঙ্গুয়েজের বাংলা কি? ভাষা। ব্যাকরণের ভাষার সংজ্ঞা বলেন। আমরা যা করি তাই ভাষা, মনের ভাব প্রকাশের জন্য আমরা যা করি, যা উচ্চারণ করি তাই ভাষা, রাইট? ইংলিশে কি? ইংলিশের ডেফিনিশন কি? মানে ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন ইংলিশে কি? একই, ওখানেও একই কথাই, মনের ভাব প্রকাশের জন্য যে যা উচ্চারণ করি সেটাই আমার ভাষা, ল্যাঙ্গুয়েজ, রাইট? শব্দ কি? কিছু ক্যারেক্টারের সমষ্টি হলো আমার শব্দ, যার অর্থ থাকতে হবে, রাইট? ইংলিশে কি বলে? ওটাকে বাংলা বললে একই কথাই বলে, যে কিছু লেটারের সমষ্টি যেটা এই করলে একটা মিনিং থাকতে হবে, ঠিক আছে? সেন্টেন্স কি? অ্যাজ ইউজুয়াল। বাক্য কি? অ্যাজ ইউজুয়াল। টেন্স কি? অ্যাজ ইউজুয়াল। ক্লিয়ার? আবার আমি আর বাংলা আর ইংলিশের মধ্যে বলতেছি, আপনার কাছে আর মনে হতে পারে হিন্দি থেকে তাহলে আলাদা। হিন্দিতে ওখানে কিছু ক্যারেক্টার আছে, লেটার আছে, তাদের সমষ্টিতে তার একটা শব্দ তৈরি হবে, তাদের সমষ্টিতে তার বাক্য তৈরি হয়, তারও টেন্স আছে, আগে আগে পরে বর্তমান তিনটেই আছে, আছে না? তার মানে কি সব জায়গায় কিন্তু ল্যাঙ্গুয়েজের গ্রামার কিন্তু একই। গ্রামার কি এক না? প্রোনাউন্সিয়েশনটা আলাদা বা লেখার ইটা আলাদা, বাট গ্রামার কিন্তু একই দেখতেছে। সমস্যা হয় কোথায়? আমি বাঙালি, একজন ইন্ডিয়ান মানুষের সাথে আমি কথা বলতে পারি না, কারণ আমি ইন্ডিয়ান, রাইট? তার সাথে কমিউনিকেশন করার জন্য আমরা একটা থার্ড পার্টি বা ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেটা ও শিখে আমি শিখি, ইংলিশ। এই তো পার্থক্য। কিন্তু দেখেন সিনট্যাক্স কিন্তু, গ্রামার কিন্তু সবই এক, দেয়ার ইজ নো ডিফারেন্স, বাট সিনট্যাক্সে আলাদা। ও একভাবে লেখে, আমি আরেকভাবে লিখি, আমি লেখি অ, ও লেখে এ, পার্থক্য এই জায়গায়, আর কোনো ই নাই, কিন্তু সবই একই কাজের জন্য, মনের ভাব প্রকাশ, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করার জন্য, রাইট? দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ। সো দেয়ার ইজ নো ডিফারেন্স ইন এনি ল্যাঙ্গুয়েজ উইথ এক্সেপ্ট সিনট্যাক্স। ওকে, সিনট্যাক্স ছাড়া কোনো পার্থক্য নাই। সো সেম অ্যাজ মেশিনেও তো তাই, দ্যাটস দ্য মেশিন। আমরা যেটাকে কম্পিউটার বলতেছি সেটা আমাদের মেশিন, কম্পিউট করে দেয়, যে কম্পিউটার কমপ্লিট, রাইট? সেটা একটা মেশিন, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেজন্য তাহলে এই কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য, একজন মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা যেভাবে কথা বলি তার একটা গ্রামার আছে, কম্পিউটারের সাথে কথা ইন্টারাকশন করার জন্য আমাদের এখানে কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি করে দেওয়া হয়েছে। মেশিন যেটা বুঝে ওটা মেশিনের সাথে, মেশিন যেটা বুঝবে না, মেশিনকে আমি বুঝাইতে পারবো, সেই অনুযায়ী যে আমাকে আউটপুট দিতে পারবে, সেই এই ভাষাটাকেই বলতেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? অ্যাকচুয়ালি মেশিন কি বলবে? 0 1, তারও যদি আরেকটু ডিপে যায় তাহলে আর কি +5 ভোল্ট আর -5 ভোল্ট। ভোল্ট ছাড়া কি আর কিছু বুঝে? তো তার কিছু বুঝে না, এনার্জি, ইলেকট্রিক এনার্জি ছাড়া ওরা কোনো কিছু বোঝার ক্ষমতা নেই। এই 0 1 পুরানো ও বুঝে না, এটা মানুষের। আর এটা হলো টেকনোলজি, যেটা মানুষ ধীরে ধীরে এটাকে স্টেপ করে ABCD ওয়ার্ড সেন্টেন্স হাজার হাজার জিনিস বানায় ফেলছে। সব বানাইছে কিন্তু মানুষ, ওর তো ক্ষমতা নেই কিছু। ও 0 আর 1 ছাড়া মাত্র +5 ভোল্ট আর -5 ভোল্ট আর কিছুই বুঝে না। একটা মেশিন এর বাইরে কিচ্ছু বোঝে না, যা বুঝে মানুষই বুঝে, মানুষই সব তৈরি করছে, মানুষই সব রেডি করছে, ঠিক আছে? এই +5 ভোল্টের আর
-5 বলতে একটারে বানাইছে 1 আর একটারে বানাইছে 0। এটারই বলছে ট্রু, একটারে আরেকটারে বলছে ফলস। আবার এরাই বলছে যে দুইটা ট্রু এক জায়গা হয় তাহলে ট্রু হবে, আর দুইটা ট্রু যদি দুইটা ফলস যদি এক জায়গায় হয় ফলস হবে। আবার কখনো অর হইলে সম্পর্ক যদি অর দ্বারা হয় তাহলে একরকম হবে, এন্ড দ্বারা হইলে আরেক রকম হবে। ঠিক আছে? আবার কি বলছে, পাশাপাশি যদি দুটো একটা ট্রু একটা ফলস রাখো তাহলে ওটা হবে কি 2, ডেসিমাল ওটা হলো 2। আর দুইটা ট্রু যদি এক জায়গায় রাখো ওটা হলো 3, ডেসিমাল ওটা হলো 3। বাইনারি এটা বলছে, এটা বলতেছে বাইনারি, এটা বলতেছে ডেসিমাল। এই ডেসিমালকে রিপ্রেজেন্ট করতেছে বাইনারিতে, সেই বাইনারিকে অক্টালে, অক্টালে থেকে হেক্সা, রাইট? এগুলো করে, এগুলো কারা করছে? মানুষ করছে। করে মেইন টার্গেট হলো মেশিনকে আমার কাজটা বুঝায় দেওয়া, যেটার মাধ্যমে আউটপুট দিবে। কেন মেশিনকে বুঝাই? কারণ মেশিন বেশি কাজ করে দিতে পারে, হ্যাভি জিনিস তুলতে পারে মেশিন। আমি হেল্প করতে পারি, আমি তাকে ইনপুট দিতে পারি, আমি তাকে বলে দিতে পারি এই কাজটা করো, কিন্তু হ্যাভি ওয়েট জিনিস তুলতে পারে। এই যে রাস্তা নিচে ওঠার সময় নিশ্চয়ই দেখছেন মেশিন কিভাবে মাটি করতেছে। ওটা তো মানুষ পারে না এমন না, কিন্তু মানুষ করলে অনেক টাইম লাগবে, অনেক কি হবে। এই যে প্রবলেমটাকে এই প্রবলেম থেকে রিড করার জন্য মেশিনকে ইউজ করতেছি। আর মেশিনকে এটা বোঝানোর জন্য আমরা কি করতেছি? ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। এটাই হলো আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কয়েকটা স্টেপ আছে। এক হলো স্টেটমেন্ট ম্যানেজ করা। আমার একটা ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা, এগুলো হচ্ছে স্টেটমেন্ট ম্যানেজ করা। তারপর হলো কন্ডিশনাল চেকিং, ইফ কন্ডিশন, সুইচ কন্ডিশন, এগুলো কন্ডিশনাল চেকিং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আছে না? এর বাইরে কিছু আছে? আর একটা হলো লুপিং, সব জায়গায় একই। তারপরে আছে কি? ফাংশন, ফাংশন বা মেথড, যেটা একটা রিটার্ন করতে পারে আর একটা রিটার্ন করতে পারে না। এখন আপনি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ঘেটে দেখেন, এর বাইরে কিছু নাই। আর যা আছে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, দিস ইজ এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, তারপরে টেকনোলজি, মেথডোলজি, তারপর বাকি সব মেথডোলজি, টেকনোলজি এগুলোর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা কি পেলাম? এখানেও একই কথাই যে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন এনি ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট সিনট্যাক্স। ঠিক আছে? তার মানে আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলে আরেকটা ল্যাঙ্গুয়েজের ট্রান্সফার হওয়া খুব একটা বেশি কঠিন কিছু না। যদি আমি বাংলা থেকে ইংলিশ দিতে পারি, সো ওইখান থেকে ওখানে যাওয়ার কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো বাংলাদেশে আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি, কিন্তু আমি বিজনেস করতে করতে এত বড় হয়ে গেছি যে আমি এখন অনেক কিছু পারি। তারপর আমার কমিউনিকেশন করলাম বাইরের দেশে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। ঠিক আছে? একজন লোক রেখে আমি করলাম, করতে 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 নিজেই এখন ইংলিশ এক্সপার্ট হয়ে গেছি। ঠিক আছে? কমিউনিকেশন করলেই এটা জানা যায়। সো এখানে তাই যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কমিউনিকেট করতে থাকবেন, জানতে পারবেন। বাট গ্রামার এক, পার্থক্য কিছু নেই। ক্লিয়ার? সো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো মানুষের মতোই আসলে মেশিনেরও, মেশিনকে আমরাই বোঝানোর জন্য আমরা এই ধরনের ভাষাগুলো ইউজ করি। এগুলো আমাদেরই তৈরি, এটা অন্য কেউ তৈরি করে নাই। এরপর আসলে আমার ফ্রেমওয়ার্ক, ডটনেট ফ্রেমওয়ার্ক। ডটনেট ফ্রেমওয়ার্ক জানার আগে প্রথমে আমাকে জানতে হবে ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? ফ্রেমওয়ার্কটা দেখেন, এখানে একটু চিন্তা করে দেখেন, এখানে দুটো ওয়ার্ড আছে। ইজ ইট? ফ্রেম আর ওয়ার্ড। তো আমরা যদি এই দুটোকে সেপারেট করি তাহলে কোশ্চেন আসে, তাহলে হোয়াট ইজ ফ্রেম? হোয়াট ইজ ফ্রেম? নির্দিষ্ট একটা জায়গায় বন্দি হলো। ফ্রেম মানে বাউন্ডারি। ছবি ফ্রেম থাকে না? বাউন্ডারি, যে কোনো জিনিসের একটা বাউন্ডারি থাকা দরকার, ফ্রেম থাকা দরকার। আপনি একটা, যেমন এই যে এটা রাখছে একটা বাউন্ডারিতে, এটা রাখছে একটা বাউন্ডারিতে, সেটা কি এরিয়া। আবার এই বাউন্ডারির মধ্যে এই এরিয়াটুকে আমি আমার প্রজেকশন করতেছি, ফ্রেম। আর এটা যদি খোলা মাঠ, বিশাল বড় বদ্ধভূমির ইসে যদি লাগাইতাম তাহলে ভালো লাগতো। তার মানে কি? একটা বাউন্ডারি, যে কোনো কাজের একটা বাউন্ডারি থাকা দরকার। আর ওই বাউন্ডারিটাকে বলা হয় কাঠের যেমন ফ্রেম, এটাও একই কথা, ফ্রেম। ঠিক আছে? দ্যাটস দ্য ফ্রেম। লাইক ইমেজে যেমন থাকে এরকম। ঠিক আছে? সো এরপর আসলে ওয়ার্ক। ওয়ার্ক, ওয়ার্ক কি? ওয়ার্ক মানে কাজ, এটা আমরা জানি।
কোনো কিছু করাকেই ওয়ার্ক বলে, রাইট? এটা সম্বন্ধে আমাদের কোনো দ্বিমত নাই। বাট আরেকটা জিনিস মনে হয়, এই ওয়ার্ক শব্দটা আরেকটা জায়গায় আমরা পড়ছি, ফিজিক্স সাবজেক্টে, রাইট? কাজ করার ক্ষমতাতে ফিজিক্সে পড়ছি। জি জি ফিজিক্সের সংজ্ঞাটা একটু মনে হয় ডিফারেন্স, কোনো কিছু করাই যে ওয়ার্ক এরকম না, একটু মনে হয় ডিফারেন্স মনে আছে? এক কিলোমিটার ঘুরে এসে এক জায়গায় করে কাজ করবে। হ্যাঁ, বল প্রয়োগের মাধ্যমে সামর্থ্য কি স্মরণ তৈরি করতে হবে। বল প্রয়োগ করলাম কিন্তু স্মরণ তৈরি হইলো না, শুনলো না জিনিসটা, তাইলে আমার কাজ হইলো না। মানে রবনের রিয়াল যদি সেই জায়গায় রাখতে কি হইতে হবে? স্মরণ তৈরি হইতে হবে, অর্থাৎ কোনো পজিটিভ রেজাল্ট আসতে হবে। এটা রেজাল্ট আসতে হবে। আমি বল এটা যতই প্রয়োগ করলাম কিন্তু এটা শুনতেছে না, আমার তো কাজ হবে ওটা, লাভ নাই। ফিজিক্সে এটাই বলা হয় যে বল প্রয়োগের স্মরণ হইতে হবে, তবেই তোমার কাজ হবে। সো এখানেও কথা হলো ওয়ার্ক, আমি কাজ করব, শুধু কোড লিখলাম আর হয়ে গেল এমন না, আমার এর আউটপুট আসতে হবে, ঠিক আছে? দেন এটা একটা ওয়ার্কে পরিণত হবে। সো আমি নরমালি ইনপুট দিব, মাঝখানে প্রসেস হবে, তারপর আউটপুট আসবে। এই পুরো এরিয়াটাকে আমরা বলতেছি কি? ওয়ার্ক, ঠিক আছে? আর তাইলে ফ্রেমওয়ার্ক সম্বন্ধে আমরা কি বলতে পারি? ফ্রেমওয়ার্ক বলি, তাহলে ফ্রেম আর ওয়ার্ক এখন এক জায়গায় করলে কি হয়? আমি কোন একটা কাজ করব যার আউটপুট আসবে এবং সেটা একটা বাউন্ডারির মধ্যে করব, তখন এটা হবে একটা ফ্রেমওয়ার্ক। একটা বাউন্ডারি যেখানে নির্দিষ্ট কোনো কাজ হবে এবং সেই কাজের আউটপুট থাকবে, রাইট? ওকে। সো .NET ফ্রেমওয়ার্ক কি? .NET এটা মাইক্রোসফটের একটা ফ্রেমওয়ার্ক, যেখানে মেশিনে কাজ দিব, মেশিন আমাকে আউটপুট দিবে, ঠিক আছে? আর এই কাজ দেওয়ার এই কি ভাষা কি? বিভিন্ন ধরনের ভাষা আছে। .NET নিজে 4টা ভাষা সাপোর্ট করে। ক্লিয়ার? সো আমরা ASP.NET ফ্রেমওয়ার্ক সম্বন্ধে এখন জানবো। ASP.NET ফ্রেমওয়ার্কে যেটা বলা হচ্ছে, ASP.NET এর প্রথম মানে আমরা ASP.NET আদার্স গুলো একটু কম্পেয়ার করতেছি। ASP.NET অ্যাকচুয়ালি এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, ঠিক আছে? মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এবং ম্যাক্সিমামই হলো আগে ছিল, মানে ম্যাক্সিমামই ছিল হলো মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজগুলো, C#, VB, J#, হ্যাঁ, F# এগুলো ইউজ হইতো। বাট এখন এখানে HTML, অ্যাঙ্গুলার, তারপরে আপনার জাভাস্ক্রিপ্ট, এভরিথিং সাপোর্ট করে। তার মানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আমার একই ফ্রেমওয়ার্কের মধ্যে সাপোর্ট করানো যায়, ঠিক আছে? তারপর এই ফ্রেমওয়ার্ক অ্যাবিলিটি টু ফিঙ্গারপ্রিন্টস হোয়েন ইট, আচ্ছা এটা এখন অবশ্য অনেক ল্যাঙ্গুয়েজে চলে আসছে যে আমি একটা অবজেক্ট দিলাম, অবজেক্টের পর ডট দিলে তাহলে তার কি কি প্রপার্টি আছে শো করবে, ঠিক আছে? এখন ফিঙ্গারপ্রিন্ট মানে ডট দিলে আমার কাছে হাইলাইটেড হয়ে যাচ্ছে, ইন্টেলিজেন্সি ওর মধ্যে আছে, মানে আপনার কাজের জন্য, মানে প্রোগ্রামার কাজ করতে, মানে চিন্তা করে কাজ করতে সময় যদি আপনি কিছু বেনিফিট ওর কাছ থেকে পান, তাহলে আপনার কাজ করা ইজি হয়ে যায়। এই সুবিধাগুলোও দিয়ে .NET-এ আছে, অনেক ল্যাঙ্গুয়েজে এখনও নাই, ঠিক আছে? যে আপনি জাভাতেও ভালোভাবে পাওয়া যায় না, এসেও পারা যায় না, PHP-তেও ভালোভাবে পারা যায় না। ডট দিলেই যে আপনার সাজেশনগুলো আসে কিন্তু ভালো রেজাল্ট আসে না, কোনো আইডিয়া তো ভালো দিতে পারে না মাইক্রোসফটের মতো। তারপর ইজিয়ার টু লার্ন, মানে এটার হিউজ পরিমাণ ব্লগ আছে, আছে, ঠিক আছে? ভিডিও আছে, আছে, যে আপনি শিখতে মানে কারো কাছে যাইতে হবে এমনও না। তবে হ্যাঁ, অ্যাডভান্স শিখতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে, বাট আপনি যদি নর্মাল শিখতে চান কিছু ভিডিও টিউটোরিয়াল নামায় নিয়ে দেখলেও ইজিলি রান শিখতে পারবেন, তো শেখাটা ইজি। আর ক্যারিয়ার অপরচুনিটি অ্যাকচুয়ালি এই মুহূর্তে যদি বলি, মানে জাভা অনেক উপরে, হাই, আপনি যদি গুগলে সার্চ দেন টপিকে আছে জাভাটা এত করে যাওয়ার পিছনে কারণ হলো মোবাইল অ্যাপস, ঠিক আছে? মোবাইল অ্যাপসে তৈরি করতে গিয়া, বিশেষ করে অ্যান্ড্রয়েডটা তৈরি করতে গিয়া, অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো তৈরি করতে গিয়ে জাভার মানে বিকল্প মাইক্রোসফটকে আসতে অনেক টাইম লাগছে, কারণ ওটা তৈরি করছে মানে ওএসটা বা স্মার্টফোনটা নিয়ে আসতে হলো আদার্স জাভা বা অ্যাকচুয়ালি আসতে গুগল, সে জাভা ইউজ করে করছে, ঠিক আছে? যে কারণে ওই জায়গায় মাইক্রোসফট আসলে মার খেয়ে গেছে, ঠিক আছে? বাট আদার দেন এটা অনেক বেনিফিশিয়ারি হয়ে গেছে, এতদিন পর্যন্ত ফুললি বেনিফিশিয়ারি, সবার উপরে ছিল মাইক্রোসফট ছিল, বাট জাস্ট লাস্ট ইয়ার এসে
সেই ডাউনটা খাইছে লাস্ট 2 ইয়ার্স। হয় এখন মাইক্রোসফট 2016 নিয়ে আসছে, .NET 2016, এটা আবার আশা করি ইনক্রিজ করবে, কারণ এখানে অ্যাপস আপনি যে কোনো ধরনের অ্যাপস তৈরি করতে পারেন ইজিলি এখান থেকে, এক ফ্রেমওয়ার্ক থেকে, ঠিক আছে। তারপরে আবার কি ক্রস প্ল্যাটফর্মে সাপোর্ট। ক্রস প্ল্যাটফর্ম বলতে আপনি এটা লিনাক্সে সাপোর্ট করাইতে পারবেন, পাইথনে সাপোর্ট করাইতে পারবেন, উবুন্টুতে সাপোর্ট করতে পারবেন, সব প্ল্যাটফর্মে এটা সাপোর্ট করবে। এটা আসতে এসপিনেট করে, ঠিক আছে। সো আবার সে রাইজ করবে, ঠিক আছে, রেজ করবে। সো টাইম বিং এটা অবশ্যই কিছুদিন টাইম লাগবে, বাট আসলে নতুন একটা টেকনোলজি হঠাৎ করে মার্কেটে এসে হিট হয়ে যাওয়ার কারণে ও পিছিয়ে গেছে। ও যেমন হঠাৎ করে এসে মার্কেটে এসে হিট হয়ে গেছে, অন্য কাউ কিন্তু ও একটা ইরাক ছিল, ওই জায়গায় আর কাউকে আসতে দেয়নি, পৌঁছাইতে দেয়নি। ও একাই অনেক উপর উঠে গেছিল অপারেটিং সিস্টেম 95 থেকে 18,000 পর্যন্ত। আপনার এখনও সবাই ডেস্কটপ পিসি বা ল্যাপটপে ওএস উইন্ডোজ ইউজ করেন, তাই না? সো ওইখানে চরম হিট সে, কিন্তু ধরা খেয়ে গেছে এই নতুন অপারেটিং সিস্টেম আসায়, এবং ওখানে অ্যাপস ডিজাইন করাই মানে যাবা, এরকম একটা ছিল। এখন আবার এসপিনেট কোর এসে গেছে, এটা দিয়েই আপনি আবার সব কিছু করতে পারেন। এটা আইওএস ডেভেলপ করতে পারেন, তারপরে অ্যাপস এসে কি মার্শমেলো এটাও কি এটা বলে অ্যান্ড্রয়েডও ডেভেলপ করতে পারেন, আবার মাইক্রোসফট এগুলোও ডেভেলপ করতে পারেন, ঠিক আছে। আবার সে সেই জায়গায় এসে গেছে, এখন এইখান থেকে সেটাকে উপরে উঠতে হবে, ঠিক আছে। তো এই হলো এখানকার অপরচুনিটি। সো আবার সুযোগ যখন আসছে, তো অপরচুনিটি আপনার বৃদ্ধি পাবে। আরেকটা হলো হিউজ বিল্ট ইন লাইব্রেরি। এইখানে মানে মাইক্রোসফটের এই ফ্রেমওয়ার্কটা এমনই, প্লাগইনসটা এমনভাবে রাখছে যে বিভিন্ন কোম্পানি শুধুমাত্র কন্ট্রোল তৈরি করার পিছনে ব্যস্ত। টেলেরিট নামে একটা কোম্পানি, থার্ড পার্টি, এরা কি করে সুন্দর সুন্দর কন্ট্রোল তৈরি করতে হচ্ছে, যেটা ডেভেলপারের জন্য সুবিধা এনে দেয়, ইউজার ফ্রেন্ডলি করে, হ্যাঁ, অনেক ভালো কাজ করার সুবিধা এনে দেয়। এরকম থার্ড পার্টিরাও করতেছে। মাইক্রোসফট নিজেও অনেক লাইব্রেরি তৈরি করে দিচ্ছে, হ্যাঁ। আমরা যখন ছোটবেলায় ছোটবেলা বলবো না, মানে অনার্স লেভেলে যখন আমরা কাজ করতাম, তখন জাভাতে যখন আমরা একটা বাটন তৈরি করতাম, তখন আমাদের জান বেড়ে চলতো, 100 লাইনে কোড লিখতে হতো। কোন অক্ষে যায়, এক্স ওয়াই অক্ষর কত হবে, হাইট কত হবে, উইথ কত হবে, কালার কি হবে, হ্যাঁ, ক্লিক করলে কি করবে, এগুলো সব ইন্ডিভিজুয়াল লিখতে হতো। হোয়ারএস ডটনেটে কি হতো, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ রাখো, ডাবল ক্লিক করো, কি করবে বলে দাও, করতে থাকো, ঠিক আছে। খুব ফাস্টলি এই জিনিসটা ওর মধ্যে চলে আসছিল, এই বিল্ডিং ফাংশনালিটিগুলো ওর মধ্যে দেওয়া ছিল। এই জন্য ডটনেট পপুলার হয়েছিল, ইউজার ফ্রেন্ডলি ছিল প্রচুর, এবং এখনও ইউজার ফ্রেন্ডলি, বাট মার খেয়ে গেছে ওই জায়গায় প্ল্যাটফর্ম এসে, বাট ওইটা আবার কাভার দেবে ইনশাল্লাহ। সো এটা হলো আমার অন্যের তুলনায় ডটনেটের এরিয়া। আর আমি কেন এসপি ডটনেটে কাজ করব এটা আমার জানা দরকার, ঠিক আছে। এসপি ডটনেট হলো, ডটনেট তো একটা ফ্রেমওয়ার্ক যেখানে আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপস, এভরিথিং কাজ করা যায় একটাই ফ্রেমওয়ার্ক। এর মধ্যে একটা আরেকটা ফ্রেমওয়ার্ক, মানে ওখানে মানে একটা যেটা বললাম এই দেয়াল হলো একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেম, তার মধ্যে আবার প্রজেক্টর একটা ফ্রেম, তার মধ্যে আমার একটা প্রেজেন্টেশন চলতেছে, মানে ফ্রেমের মধ্যে ফ্রেম থাকতে পারে। সো এইরকম মানে ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে এসপি ডটনেট ফ্রেমওয়ার্ক একটা হলো ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, যেখানে ওয়েবসাইট বা ওয়েব পেজ ডেভেলপ করা হয়, ঠিক আছে, ওয়েব সফটওয়্যার ডেভেলপ করা হয়। সেই এরিয়াতে সেখানে বলতেছে এসপি ডটনেটে সার্ভার এবং ক্লায়েন্ট দুই সাইডেরই কাজ করা যায়, ঠিক আছে। তারপরে ডটনেট ফ্রেমওয়ার্ক ইজ অফিশিয়ালি ম্যাক্সিমাম স্কেলেবিলিটি এন্ড সিকিউরিটি। আচ্ছা, এটা বলছে মানে আপনার হার্ড ডিস্কে যত জায়গা আছে, যত স্কেলেবল করতে চান আপনি ইজিলি করতে পারবেন, এর কোনো লিমিটেশন নেই, এর বেশি আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। অনেক ল্যাঙ্গুয়েজে আগে বাধা ছিল, সেটা হলো যে আপনার এই 4 জিবির উপরে কাজ করতে পারবেন না, একটা টেক্সট ফাইলে 2 জিবির উপরে ডাটা থাকলে আপনি কাজ করতে পারবেন না, এরকম প্রবলেম এখনো আছে অনেকে, ঠিক আছে। ডেলে আর একটা ডেলে যদি ইন্টারভিউ কখনো দেন, আপনাকে এই একটা কোশ্চেন করবে যে আমার একটা টেক্সট বুক ফাইল আছে যেখানে 2 জিবি টেক্সট আছে, যে মানে ফাইলের সাইজ হলো 2 জিবি, এটা আমি কিভাবে রিড করে শর্টিং করব, ঠিক আছে, এই একটা কোশ্চেন করবে ডেলে, এটা কমন কোশ্চেন। আর একটা হলো সিকিউর অ্যাজ অফ ইউজ ডিএলএল। ডিএলএল বলতে আপনারা দেখবেন কিছু মানে মাইক্রোসফটের যে প্রজেক্টগুলো থাকে এগুলো এখানে ডিএলএল ফাইল থাকে,
ঠিক আছে, ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি বলে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি এনক্রিপ্টেড ডাটা, ঠিক আছে, এনক্রিপ্টেড ডাটা লাইব্রেরি ফাইল, সেটার মাধ্যমে নর্মালি এটাকে সিকিউর করে। সো এই কোডটা কেউ এই করতে পারে না, দেখতে পারে না। ঠিক আছে, আছে ওয়ে আছে এটা দেখার, বাট নর্মালি কেউ এটাকে দেখতে পারে না। তারপরে অফার্স ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা কি করে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, আবার একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টারাকশন করাও সাপোর্ট করে। আপনি কোনো কাজ করছেন একটা বিবি দিয়ে, আর কোনো কাজ করলেন সিসার দিয়ে, এই দুটো একই প্রজেক্ট একই সলিউশনে আপনার সাপোর্ট করবে। ঠিক আছে, যেমন আপনার ব্যাপারটা এরকম যে আপনি সিদ্ধ করছেন হলো ধান সিদ্ধ করছেন হলো আপনি ম্যানুয়ালি, আর ভাঙাইছেন হলো মেশিনে, তাও সাপোর্ট করবে, দুই পলিসি তাও সাপোর্ট করবে। এরকম এখানেও যে আপনি যদি দুইটা কাজ দুই ল্যাঙ্গুয়েজে করে থাকেন, কিন্তু তারপরে আপনার এক জায়গাতে সাপোর্ট করবে সে। ঠিক আছে, ওটা বলছে যে এখানে অনেক কমিউনিটি ওয়ার্ক আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে আপনি ডটনেট সম্বন্ধে জানতে পারবেন। সো আপনার যে কোনো প্রবলেম হলে ইজিলি কোশ্চেন করতে পারবেন, ইজিলি অ্যান্সার নিতে পারবেন। সো আপনার এখানে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আর 100% ওপি সাপোর্টেড, মানে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড বাইরে আপনি কোনো কথাই বলতে পারবেন না। বাট এটা বলার মানে হলো যে আপনি ক্লাস না বানায়া এবং ওই ক্লাসকে কল না কইরা অবজেক্ট তৈরি করতে পারবেন না। সো এই দুইটা না করতে পারলে তো আপনি কাজই করতে পারবেন না। সো এখানে টোটালি 100% সাপোর্ট করে। বাট আপনার যদি 100% সাপোর্ট করা মানেই এই না যে আপনি 100% করতেছেন। আপনি 100% করতে হলে আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড জানতে হবে, আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেডের ধাঁচে কোড করতে হবে। ঠিক আছে, এ সাপোর্ট করে, আর আপনি করলেন না তাহলে কি হবে, তাই না? এটাই আর কি। সো বড় বড় কিছু প্রজেক্ট এখানে তৈরি হয়েছে। এই প্রজেক্টগুলো আসলে সবই ডটনেটে করা, পোর্ট প্লেস, নামস্টেজ, বিং, তারপরে কেবিবি, এগুলো প্রজেক্টগুলো সব বড় বড় প্রজেক্ট, এগুলো সম্পূর্ণ ডটনেটে করা। ঠিক আছে, ওয়েবসাইট এগুলো। আর এখানে আউটসোর্সিং অপশন আছে, এখানে ফ্রিল্যান্সার, পিপলস আওয়ার, তারপরে ইল্যান্স, গেটে কোডার। ঠিক আছে, এগুলো কিছু সাইট আছে যেখানে আপনি আউটসোর্স করতে পারবেন। এখান থেকে কাজ শিখলে আপনি এইসব সাইটে বিট করে করে আপনি নিজেদের ডেভেলপমেন্টগুলো করতে পারবেন। ঠিক আছে, সো কোনো কোশ্চেন আছে? এটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নামে একটা টুলস আছে, যেটার মাধ্যমে আমি এটা তৈরি করছি। এখানে জাস্ট খালি লিখে দিলে কোনটা কি বিহেভিয়ারে কাজ করবে, এরকম বিভিন্ন থিম দেওয়া আছে, সেই থিমের উপর কাজ করা। এটা কোনো ডটনেট দিয়ে করা না, এটা সম্পূর্ণ মাইক্রোসফটের আরেকটা টুলস, পাওয়ার পয়েন্ট। রাইট, ডটনেট আর এসপি ডটনেট কি একই আন্ডারে? ওই যে বললাম ডটনেট হলো এই দেয়ালটা, আর প্রজেক্টর হলো এসপি ডটনেট। ডটনেটের এই অংশটুকু আমি ওয়েব অ্যাপ্লিকেশনে সব কিছু করতেছি, আর এই অংশটুকু আমি মেশিন লেভেলে কাজ করতে পারি, ডেস্কটপ লেভেলে কাজ করতে পারি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন লেভেলে। মেশিন লেভেল বলতে আপনি রিমোট দিয়ে যদি আপনার কম্পিউটার কন্ট্রোল করতে চান, এটা দিয়ে করা সম্ভব। ঠিক আছে, আপনি একটা টুলস বানাবেন যেটার মাধ্যমে প্রিন্টারে প্রিন্ট যাবে, এটা দিয়ে করা সম্ভব। ঠিক আছে, এরকম বিভিন্ন টুলস বা আপনি যদি তৈরি করতে চান, অ্যান্টিভাইরাস তৈরি করতে চান, এগুলো সব তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন। সো এইগুলো আপনি টুলস না, ফ্রেমওয়ার্ক। ডটনেট হলো এই বড় ফ্রেমওয়ার্কটা, এই বড় দেয়াল যেটা, এটা হলো বড় ফ্রেমওয়ার্ক, যেটা হলো ডটনেট। এর মধ্যে অনেক ছোট ছোট ফ্রেমওয়ার্ক আছে। ঠিক আছে, রেডিও ডটনেট ফ্রেমওয়ার্ক, এনটিটি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এমবিসি ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এইগুলো সবই আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক আছে। তার মধ্যে এসপি ডটনেট একটা ফ্রেমওয়ার্ক, সব ডটনেটের আন্ডারে। ঠিক আছে, সো মানে এটা মানে আপনি কোনো একটা ওয়েবসাইট যদি ডেভেলপও করেন ডটনেট দিয়া, তার মানে যেখানে আপনি কাজ করবেন সেখানে ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল থাকতে হবে। মানে আমি কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করলে এটা দিয়েও করতে পারি, আর অন্য ওইগুলো ডটনেট ওইগুলো দিয়েও করতে পারি। না, এটা তো একটা ব্যাপার আছে, কারণ এসপি ডটনেটটা শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন হবে, ডেস্কটপ কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে না। ওয়েবে যেগুলো চলবে, facebook.com, yahoo.com, এই টাইপের যদি আপনি কোনো করতে চান, আর ই-কমার্স, হ্যাঁ, যেটা ইন্টারনেটের মাধ্যমে সবাই ইউজ করতে পারবে, হ্যাঁ,
তাদের জন্য ASP.NET, যেটা ব্রাউজ করা যায়, যেটা ইউজ করা যায়, যে টুল সেটা হলো ব্রাউজার, IE ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, হ্যাঁ, এই ধরনের যে ব্রাউজার আছে এইগুলো, ক্রোম ব্রাউজার, হ্যাঁ, সেগুলোর মাধ্যমে ইউজ করা যায়। সেটা হলো আমার কোনটার মাধ্যমে, ASP.NET ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করতে হয় সেগুলো। আর ডেস্কটপ হলো যেগুলো, এই যে আপনার অ্যান্টিভাইরাস, তারপর আপনি যে গেম খেলেন, যেটার সাথে মাইক্রোসফটের যেগুলো আছে এগুলো, যেগুলোর সাথে .exe কথাটা লেখা দেখবেন, এগুলো সবই হলো ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওয়েব ডিজাইনের ল্যাঙ্গুয়েজ আর সি মানে সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ এটার ভিতরে পার্থক্য আছে। আর এই ডট আমরা আসলে কোন জায়গাতে ব্যবহার করব, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে না সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে? সি হলো আলাদা ল্যাঙ্গুয়েজ, আর এই .NET ফ্রেমওয়ার্কে আরো 3টা ল্যাঙ্গুয়েজ আছে, সি শার্প, সি প্লাস প্লাস, জে শার্প, আরো 3টা না, আর অনেকগুলো আছে, ভিবি, হ্যাঁ, এফ শার্প, এরকম ল্যাঙ্গুয়েজ আছে। যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, এরকম .NET এর মধ্যে 4-5টা ল্যাঙ্গুয়েজ আছে। আর সি হলো আলাদা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সি হলো, আমরা যতটুকু জানি যে সি হলো মাদার ল্যাঙ্গুয়েজ, রাইট? সি হলো মাদার ল্যাঙ্গুয়েজ, এটা অনেক আগের তৈরি ল্যাঙ্গুয়েজ, .NET অনেক পরে আসছে। যদিও এর কম্পাইলার ছিল, প্রথম .NET এর কম্পাইলার ছিল হলো সি। সি দিয়ে আমরা কি করতে পারি, মানে কোন ধরনের কাজ করতে পারি? সি দিয়ে আমি কমান্ড লাইন অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতে পারি, কিছু ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। কেমন হতে পারে বা কি হতে পারে সি আউটপুট? সি আউটপুট আপনার হইতে পারে, ওই যে বললাম, একটা অ্যান্টিভাইরাস হইতে পারে, হ্যাঁ, একটা গেম হইতে পারে, ঠিক আছে? তারপরে যে পেইন্ট, তারপরে এই ধরনের কিছু টুলস তৈরি করা যেতে পারে, যেটা ডেস্কটপে কাজ করবে, ইন্টারনেট লাগে না, কাজ করতে পারবে সেইগুলো, আমরা তো PHP কোডিং করি, রাইট? হ্যাঁ, তো আমাদের তো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে মূলত অনেকেই করে। তো সেই ক্ষেত্রে আমার যদি আপডেট না থাকে, কি আপডেট? .NET বাংলা ফ্রেমওয়ার্ক যেটা, সেটা যদি আপডেট না থাকে, তো সেই ক্ষেত্রে কি সি নোটপ্যাড চলবে, নোটপ্যাড প্লাস প্লাস? .NET ফ্রেমওয়ার্ক, প্রথম কথা হলো .NET ফ্রেমওয়ার্কটা আপনার ইনস্টল থাকতে হবে যদি .NET এ কাজ করতে চান, ঠিক আছে? মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, এটা হলো IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, পরিবেশ, একটা পরিবেশ যেখানে ইন্টিগ্রেটেড মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে আপনি কাজ করতে পারেন, এটা একটা ইন্টিগ্রেটেড IDE, হ্যাঁ, পরিবেশ একটা, যেখানে আপনি সব ধরনের অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কাজ করতে পারেন। বাট এখানে আপনি PHP কাজ করতে পারবেন না, ঠিক আছে? PHP আবার ডিফারেন্স পিপল, একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হলো যে মাইক্রোসফট একটা কোম্পানি, আর PHP এর জন্য কোম্পানির নামটা আমি ভুলে গেছি, PHP কোম্পানির নাম হলো, আচ্ছা মনে নাই আমার, যে PHP আর একজনের, এটা আবার ওপেন সোর্স, আর মনে না থাকার পিছনে মেইন কারণ হলো যেটা ওপেন সোর্স, কারণ এটা এখন সবাই PHP নিয়ে, মানে যে কেউ ওপেন দিত নিয়ে নিজের মতো বানাইতে হবে। এই যে এখন মেজেন্টো বানাইছে, জুমলা বানাইছে, ওয়ার্ডপ্রেস বানাইছে, সব PHP থেকে এক একটা ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাই, ঠিক আছে? CRM করা যায়, সো এটা হলো আলাদাই, ঠিক আছে? তো ওইখানকার কোড এখানে সাপোর্ট করবে না, কারণ ওর ভাষা এর ভাষা এক না, মানে দুইটার কোনো কারো কোড কেউ করতে পারবে না? না, কারণ PHP এর কোড কি .NET করতে পারবে না, তাহলে এটা PHP এগুলো একটা develop- আলাদা। বাংলা ইংলিশ কি আর বাংলা হইতে পারে? ব্যাপারটা এরকম। কিন্তু আমি করতে আমি পারবো হ্যাঁ সরি, কিন্তু আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করতে পারবো প্রোগ্রামিং না, না আপনি কোড মডিফাই করতে পারবেন, বাট কোড হ্যাঁ কোডিং এর ব্যাপারটা দুটোটাই আমি করতে পারবো। না, ইয়ে পারবেন না, মাইক্রোসফট একটা পারবেন না। পারবেন না বলতে কি, আপনি মডিফাই করতে পারবেন, কিন্তু আপনি রান করে যে দেখবেন, একটু টেস্ট করবেন, বা আইডির যে বেনিফিট গুলো আছে, ডট ডিটেইলসগুলো, এই জিনিসগুলো আপনি করতে পারবেন না। তবে ওইটা নোটপ্যাডে ওপেন করে ওখানে কিছু মডিফাই করে এগুলো করতে পারবেন, হ্যাঁ, মডিফাই করতে পারবেন। স্যার বলতে PHP যেমন শুনেছেন যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে PHP ব্যবহার করা হয়, সরি, ওয়েব PHP ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে PHP ব্যবহার হয়, হুম। তো সি দিয়ে আমরা কি করতে পারি সেটা বলছি, এটা কি Web ডেভেলপ development সেকশনের কাজে ডিজাইন সি সাথে কথা বলছেন না সি কথা বলছেন? মানে .NET এর দিয়ে কথা বলছি। হ্যাঁ, মানে আবার বলেন কোশ্চেনটা এখন। আমরা আসলে কি full developer কাজ। একটা হ্যাঁ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যেমন জানি PHP এর ডেভেলপমেন্ট সেকশনের কাজ, হুম। তদ্রূপ এই সি মানে .NET দিয়ে আমরা কি ডেভেলপ করব ওয়েব ডিজাইন না জি, ওয়েবসাইট? আসলে ওয়েব ডিজাইনের জন্য শুধুমাত্র HTML যথেষ্ট, ওয়েব ডিজাইনের জন্য HTML, বুটস্ট্র্যাপ, CSS, ঠিক আছে? আর সামান্য একটু জাভাস্ক্রিপ্ট যদি ওর সাথে ইন্টিগ্রেট করে দেন, বাস আপনার ওয়েব ডিজাইনিং ওকে, ঠিক আছে? ওয়েব ডিজাইনের জন্য এতটুকুই যথেষ্ট।
এর জন্য সিইউ লাগে না, সি প্লাস প্লাসও লাগে না, আবার পিএসপিও লাগে না ওয়েব ডিজাইনের জন্য। বাট যখন আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন করবেন যেখানে আপনার কিনা ম্যাথমেটিক্যাল টার্মস থাকবে, বিজনেস লজিক্যাল টার্মস থাকবে, যেমন আপনি একটা অ্যাকাউন্টিং সিস্টেম বানাবেন, তখন আবার এই অল্প কিছু দিয়ে আপনার সম্ভব না। ডাটাবেজে ডাটা আপনার রাখতে হবে, সেখান থেকে ডাটা নিয়ে এসে দেখাইতে হবে, ছবি রাখতে হবে, ছবি নিয়ে এসে দেখাইতে হবে, এর ছবি অমুকের জন্য রাখা হয়েছে, এই এতগুলো ছবি আপলোড করছে, ও এতগুলো ছবি আপলোড করছে। এই যে ম্যানেজেবিলিটি, এটার জন্য আপনার একটা বড় ল্যাঙ্গুয়েজ লাগবে, সেটা হলো পিএসপি, জাভা, সি শার্প, এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? এক্সেলেটে কোন কি কি করে? মাইক্রোসফট এক্সেলেটে কোডিং মাইক্রোসফট এক্সেল অ্যাকচুয়ালি আমার যতটুকু ধারণা, আমি শিওর না, যতটুকু ধারণা এটা বিবি দিয়ে করছে, বিবি6 অনেক আগে তো। এখন হয়তো আবার ডটনেট দিয়ে করতে হবে। SP.NET আর MVC এর ভিতর পার্থক্য কেমন? এটা ASP.NET এর ভিতরে আর একটা ফ্রেমওয়ার্ক হলো MVC। MVC ঠিক আছে, ওখানে দুই রকম আছে, একটা হলো ASP.NET পেজ অ্যাপ্লিকেশন, আর অনেকে বলে এটাকে কোর অ্যাপ্লিকেশন, আর একটা ফর্ম বেস অ্যাপ্লিকেশন বলে এটাকে, আর একটা হলো MVC অ্যাপ্লিকেশন। MVC এর কাজটা কি? হ্যাঁ, মূলত MVC এর কাজটা কি? মডেল ভিউ কন্ট্রোলার, এই যে প্রথমেই বললাম যে এখানে হলো একটা আসলে ডিজাইন পাবেন, পরে হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেখানে আপনার একটা কল আসে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার বুঝতে পারে আমি এখন কোন মডেল নিয়ে কাজ করব, সেই মডেল নিয়ে তারপরে মডেল নিয়ে আসবো, মডেলের ডাটা নিয়ে এখানে কাজ করব, তারপরে এটা ভিউতে রিপ্রেজেন্ট করব। ভিউ মানে কি? যেখানে আমি দেখতে পারি। আর মডেল হলো আমার যে ওই যে অবজেক্টটা। MVC কি অ্যাপ্লিকেশনের ভিতরে পড়ে? অ্যাপ্লিকেশন এমভিসি তো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের একটা ফ্রেমওয়ার্ক, তো অ্যাপ্লিকেশনের ভিতরে না, মানে অ্যাপ্লিকেশন ডেভেলপ হয় ওটার দ্বারা, ওটা একটা টুলসও না আসলে, ফ্রেমওয়ার্ক এরিয়া। আচ্ছা, যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো থেকে একটা অ্যাপ্লিকেশন, এগুলো সবই ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এখন এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন পাওয়ার পয়েন্ট, তারপর এগুলো প্রত্যেকটা কি একই ল্যাঙ্গুয়েজ তৈরি মানে ব্যবহার করা হয়েছে নাকি আলাদা আলাদা? আমরা সেটা মাইক্রোসফট ইউজ করছি, তো মাইক্রোসফট ভালো বলতে পারেন, মাইক্রোসফটে জব করি না, তবে এগুলো সবই ডটনেট, হয়তো আগে বিবি দিয়ে করছে, এখন ডটনেট দিয়ে করে, এই পার্থক্য হতে পারে। ওয়েব অ্যাপ্লিকেশন আর ASP.NET এটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটার মধ্যে ASP.NET-টাই ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এর মধ্যে দুই ধরনেরই আছে। প্রথম যখন এমভিসি যখন আসে নাই, তখন ছিল ফর্ম বেস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তখন ফর্ম বেসই করা ডেভেলপ হইতো, তারপর এমভিসি আসলে এমভিসি ফ্রেমওয়ার্কটা এর সাথে ইন্টিগ্রেট হয়েছে। এটার মধ্যে এফিশিয়েন্সি কার বেশি? এফিসিয়েন্সি আসলে এর বেশি, ডেভেলপমেন্টে অনেক ফাস্টার হয় এটা এমভিসি, কারণ এটা হলো আরো ডিপলি অনেক কিছু জানতে হবে এটার জন্য। জানতে হলে সেটা হলো যখন এর যে কন্ট্রোলগুলো থাকে, এগুলো সার্ভারে গিয়ে আপনার রিকোয়েস্টে সার্ভারে গিয়ে এই কন্ট্রোলগুলোকে আবার HTML এ জেনারেট করতে হয়। সার্ভার এটাকে জেনারেট করে এটাকে আবার রিপ্রেজেন্ট করে আপনার কাছে অ্যাজ এ HTML। তো ওই যে মাঝখানে রেন্ডারিং হওয়া, সার্ভার থেকে ডাটা পিক আপ করা, সেই ডাটাগুলো করা, এই সমস্ত কাজ করার কারণে এটা লাইট ওয়েট না, এটা অনেক হেভি ওয়েটেড থাকে। আর যখন আপনি এমভিসি করেন তখন র HTML বেশি ইউজ করা হয় এখানে। ওখানে কিছু HTML হেল্পার আছে ইউজ করা যায়, যেগুলো বেনিফিট দেয়, কিন্তু যদি আপনি র HTML আরও ইউজ করেন, এমভিসির মধ্যে র HTML ইউজ করেন, দেন এটা সবচেয়ে বেশি ফাস্টার কাজ করবে। আমরাও তো যে ইউজ করি HTML হেল্পার ইউজ করি, HTML হেল্পার ইউজ করলে আসলে ওটাও সার্ভারে গিয়ে রেন্ডার হয়। ঠিক আছে, কিন্তু যখন আপনি র তৈরি করতেছে, র HTML নিয়েও কাজ করা যায়, একই এমভিসি কাজ করা যায়, তো ওইটা দিয়ে করলে আমার জিনিসটা আরও ফাস্ট হবে। কারণ ওটা তার নতুন করে কোনো রেন্ডার করতে হয় না। রেন্ডার বলতে কি, যে আমার একটা আছে ASP.NET.TextBox, এরকম একটা টেক্সট বক্স নিছি, আর এটার রিপ্রেজেন্টেটিভ HTML হলো ইনপুট টেক্সট, টাইপ হলো টেক্সট, টাইপ হলো টেক্সট বক্স। ঠিক আছে, এই ইনপুট টেক্সট বক্সে পরিণত করতে হয়, ওখানে যে কনভার্ট করে আবার স্ট্রিং তৈরি করতে হয়, মানে HTML কোড বানাইতে হয়। এই যে কাজটা করে, এটার জন্য টাইম লাগে, তো এটা হ্যাভি হয়ে যায়, তখন সেক্ষেত্রে প্রসেসিং টাইমটা বেড়ে যায়। আর যদি শুধু HTML থাকে, যেটা শুধু HTML পায়, সেটাকে তো আর কনভার্ট করতে হয়, ও ডাইরেক্ট জাস্ট থ্রু করে দেয়, তাহলে ফাস্টার হয়। আমার কাজ বাড়লেই তো আমার টাইম বেশি লাগবে, আর কাজ কমাই দিতে পারলেই আমার টাইম কম লাগবে, এটাই। ASP.NET বললে কি ASP.NET ওয়েব ফর্ম বোঝানো হয়? ASP.NET বললে কি ওয়েব ফর্ম বোঝায়? ওয়েব অ্যাপ্লিকেশন বোঝানো হয়, শুধু ওয়েব ফর্ম না। ওয়েব ফর্ম তো শুধুমাত্র মানে ASP.NET এর আন্ডারে আবার এমভিসি যেহেতু আছে, তো এমভিসি তো আপনার আরেকটা কনসেপ্ট, ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ASP.NET বললে এটা
ASP.NET কোর। আচ্ছা, কোরটার সম্বন্ধে মেইনই হলো অনেকগুলা এখানে কিছু ফিচার নিয়ে আসছে কোরে। এটা এখন বর্তমান ডেভেলপমেন্ট আর্কিটেকচারটা চেঞ্জ করে ফেলছে, মাইক্রোসফটটাও চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। এইখানে আপনি কাজ করতে গেলে আপনি এখন ক্লায়েন্ট সাইডটা জন্য অ্যাঙ্গুলার নোড এগুলো সব আপনি এই কোরের মধ্যে নিয়ে এসে কাজ করতে পারেন। এটা অনেকগুলো বেনিফিট আছে। ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে, তারপরে আপনার লাইট ওয়েট, তারপরে ফাস্টার, হ্যাঁ, তারপরে এটা গাল্প, বোয়ার, এগুলো সবগুলোকেই সাপোর্ট করে এখানে। সো আসলে ওইগুলো ইন্ডিভিজুয়ালি আবার বলতে হবে প্রত্যেকটাই, যে বোয়ার কি, গাল্প কি, এগুলো আসলে সার্ভার রান করার জন্য বিভিন্ন এখানে নোট জেস যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে গাল্প ইউজ করতে হবে, ঠিক আছে। সো এগুলো কিছু আছে, এগুলো সবই আপনি এখানে নিয়ে আসতে পারবেন। সো এখন যেটা হয়েছে যে এখন আসলে কি মানে দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, সার্ভারের যত কম হিট হবে তত আমার জিনিসটা ফাস্টার হবে, ইউজার ফ্রেন্ডলি হবে। এই জিনিসটা মানুষ এখন বুঝতে পারে, যে কারণে ক্লায়েন্ট সাইডে কত কাজ করা যায়, ঠিক আছে। আমি একটা কাজ দিয়ে 1 মিনিট বসে থাকলাম, এটা মানুষ চায় না। 1 সেকেন্ড বসে থাকতে মানুষ চায় না। সো এই জন্য চেষ্টা করতে হয় যে ক্লায়েন্ট সাইডে কত কাজ করা যায়। তো ক্লায়েন্ট সাইডে কাজ করার মেইন এটা কি, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। মেইন ল্যাঙ্গুয়েজটা হলো জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইডে। সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড মানে বুঝছেন? সার্ভার সাইড হলো এই সাইড ফেসবুক। আমি এখানে facebook.com লিখলে কি হয়, নর্মালি আমার এই রিকোয়েস্টটা ওই facebook.net যে সার্ভারে পোস্ট করা আছে তার কাছে যায়, সেইখান থেকে তখন সে আবার এর জন্য যে পেজ দেখানো দরকার সেই পেজটা আবার রিটার্ন করে আপনার পিসিতে। সেই পিসি থেকে ব্রাউজারে আসে, ব্রাউজার তখন এটাকে HTML-টাকে একটা ভিজুয়ালাইজেশন দেয়, ঠিক আছে। তো তাহলে কি সার্ভার আর আপনি হলো ক্লায়েন্ট। ফেসবুক একটা সার্ভারে আছে, সেখান থেকে আপনি রিকোয়েস্ট করেন, তার অনুযায়ী রেসপন্স সে করে আপনাকে একটা ভিজুয়ালাইজেশন সে দিচ্ছে। তো এই যে সার্ভার এবং ক্লায়েন্টের যে এটা, এই কাজে যে এই যে সার্ভার যত দূরে আছে, আপনার ব্যান্ড উইথের ব্যাপার আছে, তারপরে নেটওয়ার্ক স্পিডের ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার আছে না। সেই জিনিসগুলোকে কাভার যাতে যত কম ওইদিকে নেওয়া যাবে ততই আমার ফাস্টার কাজ হবে এবং ক্লায়েন্ট তত খুশি হবে। এই লেভেলে অনেক কিছু আছে, অ্যাজাক্স ইউজ হয়, আর অনেক কিছু হয়। তো এইখানে যেটা করছে ক্লায়েন্ট সাইডটাকে মানে আরো বেশি নিয়ে আসতে, আর ওপেন সোর্স নিয়ে আসতে, যে কারণে এই যে নোট জেস বলতেছি, অ্যাঙ্গুলার জেস বলতেছি, রিঅ্যাক্ট বলতেছি, এগুলো সবই কি ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন। অবশ্য নোট জেস ক্লায়েন্ট সাইড না, এটা একটা স্ক্রিপ্ট যেটার মাধ্যমে জাভা কি বলে সার্ভার সাইডে হিট করে ডাটা কাজ করা যায়, ঠিক আছে। সার্ভার সাইডে কাজটা করে দেয় ডাটা আপনি আনার জন্য, আর বাদ বাকি ক্লায়েন্ট সাইডে ম্যানেজ করা যায়। সো এরকম আরো অনেক কি আছে, এগুলো আসলে মানে আমি ওইভাবে বলতে পারতেছি না এই কারণে যে আপনারা ওই লেভেলে বুঝতে পারবেন না, ঠিক আছে। সো এইখানে ক্লায়েন্ট সাইডের ওই জিনিসগুলো, যে ক্লায়েন্ট সাইডের কাজগুলো হবে, সমস্ত কাজই এখন এখানে করা যায়। যে আর হলো আপনার জেসন সাপোর্ট করতেছে। ফর দিস রিজন এখন যে কোনো জেসন জিনিসটা এমন একটা ফাইল টাইপ যে আপনি সব ধরনের ফাইল এখানে সাপোর্ট করেন। ডাটা আপনি সব ধরনের ডাটা আপনি স্ট্রিং আকারে রাখেন, ঠিক আছে। ডাটাকে ম্যানেজ করা, স্ট্রাকচার ডাটা ম্যানেজ, স্ট্রাকচার ডাটা, নন স্ট্রাকচার ডাটা, সব ডাটাকে আমি এখানে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। তো এই জন্যই নর্মালি এখানে যে কোয়েরি সব কিছু যেহেতু এখানে সাপোর্ট করতেছে, এই জন্য আরও ফাস্টার হয়েছে, আরও স্কেলেবল হয়েছে, আরও সিকিউর হয়েছে। আর কোশ্চেন এসপি কোর এটা আলাদা ফ্রেমওয়ার্ক। এটা মানে আলাদা বলতেছে এই কারণে, মানে আপনি কাজ করার সময় মনে হবে যে একই ফ্রেমওয়ার্কের মতোই আমি কাজ করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি কি ভিতরে মাইক্রোসফটের পুরো টেকনোলজিটাকে আর্কিটেকচারটাকে চেঞ্জ করে ফেলছে। যেমন আইএস এর যেমন আর্কিটেকচার ফুললি চেঞ্জ 6 থেকে 7 আসার সময়, আবার উইন্ডোজের যেমন আর্কিটেকচার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এরকম এইখানের ভিতরে আসলে সব আর্কিটেকচার চেঞ্জ করে ফেলছে। এমনভাবে করছে যে দেখেন না, আমি যখন একটা কাজ করছি আগে উইন্ডোজে সাপোর্ট করার জন্য, এখন সব প্ল্যাটফর্মে সাপোর্ট করার জন্য কাজ করতেছি, তাহলে আমার এর ভিতরে কি পরিমাণ আর্কিটেকচার চেঞ্জ করতে হয়েছে। তো আসলে ভিতরে অনেক চেঞ্জ আসছে, ঠিক আছে। কোশ্চেন নেই? কোশ্চেন হারাই গেছে কেন? লিখে রাখেন নাই? লিখে রাখবেন, মাথা থেকে হারিয়ে গেছে। মাথা রাখলে ওই যে ফার্স্টে বলছি, মাথা রাখলে কোনো কিছুই কাজে লাগবে না, মাথা থেকে বের করতে হবে। মাথার মধ্যে রাখলে এগুলো কোনো কাজে আসবে না। সো